আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি মোহাম্মদ শামীম ইসলাম আছি আপনাদের সঙ্গে। স্বাগতম সবাইকে আজকের পর্বে। বন্ধুরা, আমাদের এই আমি মেজর ডালিম বলছি বইটি আর মাত্র কয়েকটি পর্ব হলেই এই বইটি শেষ হয়ে যাবে। এই বই শেষ হয়ে যাবার পর আপনারা কোন বই নিয়ে ভিডিও চান সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আপনারা যে বইগুলোর নাম কমেন্ট করবেন সেই নামগুলো নিয়ে একটা পোল পোস্ট করা হবে। সেখান থেকে নির্বাচন করা হবে আপনাদের পছন্দের কোন বইটির ভিডিও আগে আসবে। তাই অবশ্যই কমেন্টে আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন পরবর্তী সিরিজের জন্য। আপনি যদি আগের কোনো পর্ব মিস করে থাকেন তাহলে ডেসক্রিপশনে দেওয়া লিঙ্ক থেকে দেখে নিতে পারেন। আমি মেজর ডালিম বলছি এই সিরিজটি খুবই গুরুত্বপূর্ণ একটি সিরিজ, তাই যারা এই সিরিজটি দেখছেন শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, না হলে কিছুই বুঝতে পারবেন না। আমি আপনাদেরকে আবারও মনে করিয়ে দিচ্ছি, কমেন্ট বক্সে অবশ্যই আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন। হতে পারে আপনার পছন্দের বইটি আমাদের পরবর্তী একটি সিরিজ। এবং এই ভিডিওটি শেয়ার করে আপনার বন্ধুদের কাছে ছড়িয়ে দিন, যেন তারাও এসে তাদের পছন্দের বই আমাকে সাজেস্ট করতে পারে। আর আপনারা যে নামগুলো সাজেস্ট করবেন সেই নামগুলো নিয়ে কিন্তু পোল পোস্ট করা হবে। তাই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, তাহলে আমাদের পরবর্তী আপডেটগুলো সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে। তো চলুন শুরু করা যাক আজকের পর্ব। শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে জাতিকে মুক্ত করতে 15ই আগস্টের মহান বৈপ্লবিক অভ্যুত্থান। ব্যারিস্টার মওদুদ আহমেদকে বন্দী করা হয়। স্পেশাল পাওয়ার অ্যাক্টের আওতায় 29শে ডিসেম্বর 1974 সালে তাকে বন্দী করা হয়। রাজনৈতিক শূন্যতা এবং উপযুক্ত নেতৃত্বের অভাবে রাজনৈতিক দলগুলো যখন ক্রমশই দুর্বল হয়ে পড়ছিল, তখন 1974 সালে দেশের কিছু বুদ্ধিজীবী ও রাজনৈতিকভাবে সচেতন ব্যক্তিবর্গের প্রচেষ্টায় গড়ে তোলা হয় সিভিল লিবার্টিস অ্যান্ড লিগ্যাল এড কমিটি। মৌলিক অধিকার, ব্যক্তি স্বাধীনতা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার দাবিতে গঠিত হয়েছিল এই মোর্চা। বিরোধী দল ও প্রতিবাদী জনগণের ওপর অন্যায় অবিচারের প্রতিবাদেও সোচ্চার হয়ে উঠে এই কমিটি। জাতীয় প্রেস ক্লাবে অনুষ্ঠিত এই কমিটির প্রথম সভায় শিক্ষক, ছাত্র, ডাক্তার, ইঞ্জিনিয়ার, লেখক, কবি, আইনজীবী, সাংবাদিক এবং সমাজের অন্যান্য পেশাজীবীদের প্রতিনিধিগণ দাবি জানান। 1. স্বতন্ত্রের পরিপন্থী সমস্ত কালাকানুন বাতিল এবং সরকারের বিভিন্ন মহল কর্তৃক জনগণের মৌলিক অধিকার হরণ অগণতান্ত্রিক ও আইন বিরোধী। 2. জরুরি আইন এবং স্পেশাল পাওয়ার অ্যাক্ট অবিলম্বে বাতিল করতে হবে। 3. রক্ষী বাহিনী আইন বাতিল করে অবিলম্বে তাদের নির্যাতন বন্ধ করতে হবে। 4. সকল রাজবন্দীদের অবিলম্বে শর্তহীনভাবে মুক্তি দিতে হবে। 5. সংবাদপত্রের স্বাধীনতা ফিরিয়ে দিতে হবে। 6. যাদের বিরুদ্ধে মিথ্যা মামলা এবং হুলিয়া রয়েছে সেগুলো সরকারকে অবিলম্বে তুলে নিতে হবে। অল্প সময়েই এই কমিটির ওপর নেমে আসে সরকারি স্রেফ সন্ত্রাস। উদ্যোক্তাদের অনেকেই নির্যাতিত হন সরকারের হাতে। 23/1/1992 তারিখে জাতীয় সংসদের অধিবেশনে 72 থেকে 75 সালের আওয়ামী বাকশালী দুঃশাসন প্রসঙ্গে জনাব মওদুদ আহমেদ বলেন, 1974 সালের 28শে ডিসেম্বর দেশে জরুরি অবস্থা জারি করার পর 29শে ডিসেম্বর ভোরে আমাকে বিনা অপরাধে বিশেষ ক্ষমতা আইনে বন্দী করা হয়েছিল। অথচ সরকার আমার বিরুদ্ধে কোনো অভিযোগই আনতে পারেনি সেদিন। এই তোফায়েল সাহেবই রক্ষী বাহিনীর ইনচার্জ ছিলেন, আর এই বাহিনীর হাতেই এদেশের 40,000 নিরীহ মানুষ জীবন হারিয়েছে। সিরাজ শিকদারের হত্যার কথা আজও এ দেশবাসী ভুলে যায়নি। 72 থেকে 75-এর 15ই আগস্ট অবধি আওয়ামী বাকশালী শাসনকালে দেশের ইতিহাসে সবচাইতে কালো অধ্যায় হিসেবে চিহ্নিত হয়ে থাকবে। ঘটনা প্রবাহের উত্তাল তরঙ্গ মুজিবকে ঠেলে দিয়েছিল নেতৃত্বের শিখরে। রাতারাতি অবমিশ্রতার তমস্যা থেকে আগরতলা মামলা শেখ মুজিবকে বানিয়ে দেয় কিংবদন্তির নায়কে। রাজনৈতিক সুবিধাবাদ মুজিব চরিত্রের বৈশিষ্ট্য। তার রাজনৈতিক জীবনের দিকে তাকালে সে সত্যই স্পষ্ট হয়ে ওঠে। নির্দ্বিধায় নিজের স্বার্থ উদ্ধার করতে সবকিছুই তিনি করতে পারতেন। আগরতলা মামলা এর এক জ্বলজ্বন্ত উদাহরণ। উদ্দেশ্য প্রণোদিতভাবে এটা বহুলভাবে প্রচারিত করা হয়েছে যে শেখ মুজিবই ছিলেন প্রথম নেতা যিনি বুঝতে পেরেছিলেন একমাত্র সংগ্রামের মাধ্যমেই পূর্ব পাকিস্তানকে স্বাধীন করা সম্ভব, এবং তিনিই ছিলেন স্বাধীনতার মূল রূপকার।
কিন্তু এর কোনোটাই সত্য নয়। সারা বাংলাদেশের মানুষকে জানানো হলো আগরতলা ষড়যন্ত্র মামলা তথা বাঙালি জাতিকে পাঞ্জাবি শোষণের হাত থেকে সশস্ত্র বিপ্লবের মাধ্যমে মুক্ত করার স্বপ্নদ্রষ্টা নাকি ছিলেন শেখ মুজিবুর রহমান, কিন্তু সেটা ঐতিহাসিক সত্য নয়। আগরতলা ষড়যন্ত্র মামলা শেখ মুজিবকে রাতারাতি কিংবদন্তির নায়ক করে তুলেছিল, এতে কোনো সন্দেহ না থাকলেও এর মূল রূপকার ছিলেন লেফটেন্যান্ট কমান্ডার মোয়াজ্জেম হোসেন। এই অখ্যাত তরুণ নেভাল অফিসারই প্রথম স্বপ্ন দেখেছিলেন স্বাধীন বাংলাদেশের। পাঞ্জাবি শোষকদের কবল থেকে স্বাধীনতা ছিনিয়ে নিতে হবে সশস্ত্র সংগ্রামের মাধ্যমে, এটাও তিনিই উপলব্ধি করেছিলেন 50-এর দশকে পাকিস্তান নৌবাহিনীতে যোগদানের পরই। 1950 সালে তিনি মিডশিপম্যান হয়ে ইংল্যান্ডের রয়্যাল একাডেমিতে প্রশিক্ষণ শেষে দেশে ফেরার পর কাজ আরম্ভ করেন। সশস্ত্র বিপ্লবের জন্য প্রথমে মাত্র 2 জন সহচর নিয়ে শুরু হয় তার বিপ্লবী কর্মকাণ্ড। কাজে হাত দিয়েই তিনি উপলব্ধি করলেন সবচেয়ে আগে দরকার একজন রাজনৈতিক নেতার, কারণ একজন সামরিক অফিসার হিসেবে চাকরিতে থেকে ব্যাপকভাবে কাজ করার সুযোগ হবে না তার। তাছাড়া শুধুমাত্র সামরিক বাহিনীতে গোপন সংগঠন গড়ে তুললেই বিপ্লব করা সম্ভব হবে না। সংগঠন গড়ে তুলতে হবে দেশের জনগণের মধ্যে, তার জন্য প্রয়োজন বহুল পরিচিত একজন রাজনৈতিক ব্যক্তিত্বের। সুপরিচিত নেতার ডাকেই অস্ত্র হাতে তুলে নেবে কর্মীরা। তিনি যোগাযোগ শুরু করলেন রাজনৈতিক দল ও নেতাদের সাথে, কিন্তু বেশিরভাগ নেতারাই তার প্রস্তাবে তেমন একটা গুরুত্ব দেয়নি। যারা দিয়েছেন তারা জুড়ে দিয়েছেন বিভিন্ন শর্ত, তাদের গদি দিতে হবে। অনেকে তাকে পাগলও বলেছেন প্রস্তাব শুনে। ভয়ে আটকে উঠেছেন অনেক নামিদামি নেতা। 1964 সালে তিনি শেখ মুজিবুর রহমানের সাথে এ ব্যাপারে আলাপ করেন। শেখ মুজিব তার প্রস্তাব শুনে বলেছিলেন যতটুকু সম্ভব পরোক্ষভাবে সহযোগিতা করবেন, এতটুকু পর্যন্তই, এর বেশি কিছু নয়। 1966 সালে কমান্ডার মোয়াজ্জেম চট্টগ্রামে বদলি হয়ে আসেন। এতে তার তৎপরতা আরও জোরদার করার সুযোগ পান তিনি। 1967 সালের জুন জুলাই মাসে তিনি তার 2 প্রতিনিধি জনাব স্টুয়ার্ট মুজিব রহমান এবং জনাব আলী রেজাকে আগরতলাতে পাঠান ভারতীয় সাহায্যের আশায়। তার প্রতিনিধিদের সাথে ভারতীয় সরকারের আলোচনা তেমন ফলপ্রসূ হয়নি। বিপ্লবী জনাব স্টুয়ার্ট মুজিবুর রহমানকে স্বাধীনতার মাত্র 1 মাসের মধ্যে গুম করে ফেলা হয়। মুজিব সরকার কিংবা তার দল এ বিষয়ে বরাবরই এক রহস্যজনক নীরবতা অবলম্বন করে এসেছে। 1967 সালের নভেম্বর মাসে কমান্ডার মোয়াজ্জেমকে রাওয়ালপিন্ডি পাঠানো হয়। সেখানে পৌঁছে বিভিন্ন সূত্রে তিনি জানতে পারেন পাকিস্তান ইন্টেলিজেন্স সন্দেহ করছে যে কমান্ডার মোয়াজ্জেম রাষ্ট্রদ্রোহী কর্মকাণ্ডের সাথে জড়িত। এ খবর জানতে পেরে ছদ্মনামে 7 ডিসেম্বর 1967 সালে ঢাকায় চলে এসে তার ছোট ভাইয়ের সিদ্ধেশ্বরীর বাড়িতে আত্মগোপন করে লুকিয়ে থাকেন। 9 তারিখ রাত প্রায় 11টার দিকে তৎকালীন পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগে চাকরিরত ক্যাপ্টেন নুরুল ইসলাম শিশু, পরবর্তীতে জেনারেল রাসপুটিন অব বাংলাদেশ ও আরও কয়েকজন হঠাৎ করে বাড়িতে হানা দিয়ে কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে ধরে নিয়ে যায়। তিনি তখন শারীরিকভাবে অসুস্থ। নিয়ে যাবার সময় ক্যাপ্টেন নুরুল ইসলাম জনাব মোয়াজ্জেম হোসেনের স্ত্রী কোহিনুর হোসেনকে বলেছিলেন যে বিশেষ প্রয়োজনে তাকে ঢাকা ক্লাবে নিয়ে যাওয়া হচ্ছে ঘণ্টাখানিকের জন্য, কিন্তু তাকে মুক্তি দেয়া হয়েছিল 15 মাস পর। অকথ্য নির্যাতন করা হয়েছিল তার ওপর। দীর্ঘ 15 মাস অকথ্য অত্যাচার করেও পাকিস্তান সেনাবাহিনীর গোয়েন্দা বিভাগ তার কাছ থেকে কোনো কথাই বের করতে পারেনি। এরপরেই 1968 সালের জুন মাসে ঢাকা ক্যান্টনমেন্টে শুরু হয় বিখ্যাত আগরতলা ষড়যন্ত্র মামলা। 1 নং আসামি কমান্ডার মোয়াজ্জেম হোসেন। পরবর্তীকালে পাকিস্তানের অধিকর্তারা বুঝতে পারেন কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে প্রধান আসামি বানানোর ফলে সারা বিশ্বের কাছে মিলিটারি ইন্টেলিজেন্স ভীষণ বদনাম হচ্ছে। তাই সিদ্ধান্ত নেওয়া হয় 1 ঢিলে 2 পাখি মারার। জড়ানো হয় শেখ মুজিবুর রহমানকে প্রধান আসামি হিসেবে। পাকিস্তান সরকার রাজনৈতিক মতলব হাসিলের লক্ষ্যে মামলা শুরু হওয়ার পর কমান্ডার মোয়াজ্জেমের নাম 1 নং আসামি থেকে কেটে 2 নং আসামির জায়গায় বসিয়ে দেন। আর এভাবেই ওই মামলা সাপে বর হয়ে মুজিবকে গড়ে তুলল কিংবদন্তির নায়ক হিসেবে।
ঊনসত্তরের 15ই ফেব্রুয়ারি সার্জেন্ট জহুরুল হককে গুলি করে মেরে ফেলা হলো মিথ্যা অপবাদ দিয়ে। তিনি নাকি বন্দী অবস্থায় পালাবার চেষ্টা করেছিলেন। এ ঘটনারই পুনরাবৃত্তি ঘটেছিল মুজিব শাসনকালে বিপ্লবী নেতা সিরাজ শিকদারের হত্যার মাধ্যমে। শেখ মুজিব সম্পর্কে কমান্ডার মোয়াজ্জেম তেমন আকর্ষণ বোধ করেননি কখনোই। শেখ মুজিবের দলের ওপরও তার আস্থা ছিল না। কমান্ডার মোয়াজ্জেমের স্পষ্টবাদিতাকে শেখ মুজিব কখনোই পছন্দ করেননি। 26শে মার্চ 1971 সালে ভোর 6টার দিকে হানাদার বাহিনী তাকে বাড়ি থেকে ধরে নিয়ে গুলি করে হত্যা করে। বাড়ির সামনে গুলি করলেও তার লাশ নিয়ে যাওয়া হয় ক্যান্টনমেন্টে, যার হদিশ আজ পর্যন্ত তার পরিবার পরিজন পাননি। ধর্মপ্রাণ কমান্ডার মোয়াজ্জেম হোসেন আল্লাহ ছাড়া কাউকে ভয় করতেন না। নির্ভীক এই মুক্তিযোদ্ধা মন প্রাণ দিয়ে ভালোবেসেছিলেন তার দেশ ও জাতিকে। সঁপে দিয়ে গেলেন প্রাণ স্বাধীনতার জন্য। দেশ স্বাধীন হলো। শেখ মুজিবুর রহমান একচ্ছত্র নেতাবনের রাষ্ট্রীয় ক্ষমতা কুক্ষিগত করলেন, কিন্তু কমান্ডার মোয়াজ্জেমের ত্যাগের প্রতি সম্মান দেখাতে পারেননি তিনি। কখনো সত্যকে তুলে ধরেননি জনগণের সম্মুখে। চুপটি মেরে থেকে সব কৃতিত্ব নিজেই হজম করে গেছেন নির্বিবাদে। আপোষহীন প্রতিবাদী কণ্ঠের অধিকারীদের চিরতরে স্তব্ধ করে দেওয়ার জন্যই তাদের মেরে ফেলা হয়, আর সুবিধাবাদী আপোষকামীদের সবসময় বাঁচিয়ে রাখা হয় স্বার্থ উদ্ধারের জন্য। সে হিসেবেই 26শে মার্চ প্রাণ দিতে হয়েছিল কমান্ডার মোয়াজ্জেম হোসেনকে পাকিস্তানি হানাদার বাহিনীর হাতে, আর শেখ মুজিবুর রহমানকে নিয়ে যাওয়া হয়েছিল পাকিস্তানে। এমনটি ঘটেছে সর্বদা, ঘটবে ভবিষ্যতেও, ইতিহাস তাই বলে। শেখ মুজিব নিজেই তার পতনের জন্য দায়ী ছিলেন। দুঃখজনক পরিণতির জন্য অন্য কেউ নয়, স্বয়ং তিনিই দায়ী। পৃথিবীর ইতিহাসে কজন নেতা দেশের মানুষের এত ভালোবাসা পেয়েছেন, কিন্তু পরিবর্তে তিনি জনগণকে আপন করে নিতে পারেননি। দুষ্কৃতিকারী কর্মী ও নেতারা তার কাছে আশ্রয় ও প্রশ্রয় পেয়েছে। পরিবারের অনেকের বিরুদ্ধে দুষ্কর্মের রিপোর্ট পেয়েও তিনি তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করার প্রয়োজনীয়তা বোধ করেননি। কর্তৃত্বের প্রতি প্রবল আকর্ষণের জন্য তার চেয়ে অধিক রাজনৈতিক প্রজ্ঞা ও বুদ্ধিসম্পন্ন কাউকে তিনি বরদাস্ত করতে পারতেন না। তার চরিত্রে ধৈর্যের অভাবও ছিল যথেষ্ট। ফলে তিনি পরীক্ষিত ও গুণবান যোগ্য সহযোগীদের কানকথায় বিভিন্ন দায়িত্ব থেকে অপসারণ করেন। তিনি এক পর্যায়ে আপন পর বিশ্বস্ত সহযোগী এবং নির্ভরশীল বন্ধু বিবেচনায় শক্তিও হারিয়ে ফেলেন। শেখ মুজিবের এই মানসিকতাকে তার রাজনৈতিক জীবনের চরম ব্যর্থতা ও পরিণতির জন্য একটি বিশেষ কারণ হিসেবে চিহ্নিত করা যায়। যুবনেতাদের দৌরাত্ম্যে গোটা প্রশাসন যন্ত্র বিকল হয়ে যায়। দেশে দুর্ভিক্ষ, প্রতিদিন হত্যার খবর শুনতে হয় মানুষকে। প্রকাশ্যে দিবালোকে নির্বিচারে হত্যাকাণ্ড প্রায় প্রতিদিনই সংঘটিত হয়েছে তখন। বিরোধী দলগুলোকে নির্মূল করার জন্য রক্ষী বাহিনী ও অন্যান্য বাহিনীকে লেলিয়ে দেয়া ছাড়াও দলীয় কর্মীদের হাতে অস্ত্র তুলে দেয়া হয়েছিল। পুরো দেশ এভাবেই একটা সীমাহীন নৈরাজ্যের দ্বারপ্রান্তে উপনীত হয়েছিল। যে মানুষ একদিন মুজিবের কারামুক্তির জন্য রোজা রেখেছে, নফল নামাজ আদায় করেছে, সেই মানুষই আওয়ামী বাকশালী শাসনামলে আল্লাহ পাকের কাছে কেঁদে কেঁদে শেখ মুজিবের দুঃশাসন থেকে মুক্তি চেয়েছে। আওয়ামী সরকারের অপশাসন শেখ মুজিবকে জনগণ থেকে বিচ্ছিন্ন করে ফেলেছিল। বাকশালী একনায়কত্ব সৃষ্টি করে তিনি তার দলের মধ্যেও অন্তর্বিরোধ তীব্র করে তোলেন। তার এই সিদ্ধান্তকে মেনে নিতে পারেননি দলের অনেকেই। বাকশাল গঠন করার আগে জোর প্রচারণা চালানো হলো শেখ মুজিব তার দল ও দলীয় কর্মীদের ক্ষমতার লোভ, লালসা ও দুর্নীতি সম্পর্কে উদাসীন নন। তিনি বুঝতে পেরেছেন তার পার্টির চরিত্র নষ্ট হয়ে গেছে। এই পার্টি দ্বারা দেশ ও জাতির কল্যাণ সাধন করা আর সম্ভব নয়। তাই তিনি পার্টির বিলুপ্তি ঘোষণা করে একদলীয় সরকার কায়েম করে দ্বিতীয় বিপ্লবের সূচনা করতে যাচ্ছেন। লোকজন ভাবল তার এই পদক্ষেপের পরিপ্রেক্ষিতে কলুষিত লোকজন ক্ষমতাচ্যুত হবে এবং সে জায়গায় নিয়োগ করা হবে ভালো লোকজনদের। কিন্তু সে আশা অল্প সময়ের কর্পূরের মতো বিলীন হয়ে গেল।
দেখা গেল পার্টির বিলুপ্তির ঘোষণা করে তিনি যে বাকশাল গঠন করলেন সেখানে ক্ষমতা বলয়ে স্থান পেল ধিকৃত গাজী গোলাম মুস্তফা, মনসুর আলী এবং শেখ মনি অ্যান্ড গ্যাংরাই। তারাই হয়ে উঠল মুখ্য প্রভাবশালী ব্যক্তিবর্গ, যাদের অপকর্মের বদৌলতে আওয়ামী লীগ সংগঠন হিসেবে জনগণের আস্থা হারিয়েছিল। তাদের নিয়েই দ্বিতীয় বিপ্লবের যাত্রা শুরু করলেন শেখ মুজিব। জনগণ হতাশ হয়ে পড়ল। পার্টি বিলুপ্ত করলেও চাটার দলকে বাদ দিতে পারলেন না শেখ মুজিব। বাকশাল গঠনের মধ্য দিয়ে আরেকটি জিনিস পরিষ্কার হয়ে উঠল, রাষ্ট্রীয় ক্ষমতা বলয়ে পাকাপোক্তভাবে অধিষ্ঠিত করা হলো তার পরিবারবর্গকে। ব্যাপারটা এমনই যেন পুরো দেশটাই শেখ পরিবারের ব্যক্তিগত জমিদারি। আমরা ঠিক করলাম জাতিকে শ্বাসরুদ্ধকর অবস্থা থেকে মুক্ত করতে হবে, যে কোনো ত্যাগের বিনিময়েই পুনঃপ্রতিষ্ঠা করতে হবে মানবিক মূল্যবোধ ও গণতান্ত্রিক অধিকার। শুরু হলো আমাদের নিজস্ব পরিকল্পনা। সেনাবাহিনীর বিভিন্ন ইউনিটে সেনা পরিষদ গড়ে তোলার কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। দেশের প্রতিটি সেনানিবাসের বিভিন্ন ব্যাটালিয়ন ও রেজিমেন্টে সমমনা অফিসার ও সৈনিকদের সমন্বয়ে গড়ে তোলা হচ্ছে গোপন সংগঠন। সিদ্ধান্ত গ্রহণ করা হলো শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে প্রতিষ্ঠিত করার আগেই বিপ্লব ঘটিয়ে শেখ মুজিবকে একনায়কত্ব ও বাকশালের পতন ঘটাতে হবে। বিপ্লবকে সফল করার জন্য প্রয়োজনীয় যোগাযোগ ও সাংগঠনিক তৎপরতা তড়িৎ গতিতে এগিয়ে নিয়ে চলে কেন্দ্রীয় কমিটি। প্ল্যানিং স্টেজের এক পর্যায়ে একদিন লেফটেন্যান্ট কর্নেল আব্দুল রশিদ খন্দকার সেনা পরিষদের কেন্দ্রীয় নেতৃবৃন্দের কয়েকজনের সাথে সাক্ষাৎ করে। মিটিংয়ে দেশের সার্বিক অবস্থা নিয়ে আলোচনা হয়। সাম্প্রতিক পরিস্থিতি ও শেখ মুজিবকে আজীবন রাষ্ট্রপতি বানাবার সরকারি সিদ্ধান্ত প্রসঙ্গে আলোচনার এক পর্যায়ে লেফটেন্যান্ট কর্নেল রশিদ অভিমত প্রকাশ করে যে শেখ মুজিব যদি একবার পাকাপোক্তভাবে ক্ষমতায় আসন গেড়ে বসে তবে তার স্বৈরাচারী সরকারের জোয়াল থেকে দেশবাসীকে মুক্ত করা খুবই দুরূহ হয়ে পড়বে। রাজনৈতিক শক্তিগুলোর দুর্বলতার কারণে স্বৈরাশাসনের অবসান ঘটানো তাদের পক্ষে কিছুতেই সম্ভব নয়। এ অবস্থায় সে ও লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফারুক রহমান একটি সামরিক অভ্যুত্থানের মাধ্যমে খন্দকার মোস্তাকের নেতৃত্বে একটি বিকল্প সরকারের কথা চিন্তাভাবনা করছেন। এ ব্যাপারে সেনা পরিষদের নেতাদের অভিমত কি তা জানতে চায় লেফটেন্যান্ট কর্নেল রশিদ। লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক দুজনেই মুক্তিযোদ্ধা। সেই সময় লেফটেন্যান্ট কর্নেল রশিদ ও লেফটেন্যান্ট কর্নেল ফারুক যথাক্রমে দ্বিতীয় ফিল্ড রেজিমেন্ট আর্টিলারি ও একম বেঙ্গল ল্যান্সারস এর অধিনায়কদের দায়িত্ব পালন করছিল। দুটো ইউনিটই তখন ঢাকায়। দুজনই সেনা পরিষদের নেতৃবৃন্দের কাছে সুপরিচিত। তাদের দেশপ্রেম ও জাতীয়তাবাদী চেতনার প্রশ্নে সন্দেহের কোনো অবকাশ নেই। তাই লেফটেন্যান্ট কর্নেল রশিদকে সেনা পরিষদের সিদ্ধান্তের কথা খুলে বলা হলো। তার প্রস্তাবে আন্তরিকতার অভাব ছিল না। তার প্রস্তাবকে স্বাগত জানিয়ে বলা হলো অভ্যুত্থানের লক্ষ্য এবং উদ্দেশ্যবলী সম্পর্কে স্পষ্ট সিদ্ধান্ত রয়েছে সেনা পরিষদের। আলোচনা সাপেক্ষে সেগুলোতে ঐক্যমত্য হলেই সেনা পরিষদ তার প্রস্তাবের গ্রহণযোগ্যতা সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণ করবেন। লেফটেন্যান্ট কর্নেল রশিদ আলোচনা করতে রাজি হওয়ায় পরবর্তীকালে ওই সকল বিষয়ে বিশদ আলোচনা হয়। সেনা পরিষদের তরফ থেকে লেফটেন্যান্ট কর্নেল রশিদকে জানানো হয় বিপ্লবের পর মেজর জেনারেল জিয়াউর রহমানই হবেন চিফ অফ আর্মি স্টাফ। এই পরিপ্রেক্ষিতে লেফটেন্যান্ট কর্নেল রশিদ প্রস্তাব রাখে এয়ার ভাইস মার্শাল একে খন্দকারকে অব্যাহতি দিয়ে গ্রুপ ক্যাপ্টেন এমজি তোয়াবকে বিমান বাহিনী প্রধান হিসেবে নিয়োগ করার। তার এই প্রস্তাব সেনা পরিষদ মেনে নেয়। ঐক্যমত্য প্রতিষ্ঠিত হওয়ায় যৌথ বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত নেওয়া হয়। সেনা পরিষদের লক্ষ্য উদ্দেশ্যবলী ও ন্যূনতম প্রোগ্রাম সম্পর্কে খন্দকার মোস্তাক সম্মতি প্রদান করেন। বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয় সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে প্রয়োজনীয় খবরাখবর আদান প্রদান ও যৌথভাবে বিপ্লবের কার্যকারী পরিকল্পনা প্রণয়ন করা হবে।
এভাবেই ঐক্যবদ্ধ প্রয়াসের ফলে অভ্যুত্থানের সফলতার সম্ভাবনা স্বাভাবিক কারণেই আরও উজ্জ্বল হয়ে উঠল। বৈপ্লবিক অভ্যুত্থানের সিদ্ধান্ত। সেনা পরিষদ একটি বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত করার সিদ্ধান্ত নেয় গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠিত করার লক্ষ্যে এবং দেশবাসীকে শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে মুক্তি দেবার জন্য সেনা পরিষদ একটি বৈপ্লবিক অভ্যুত্থান সংগঠিত করার সিদ্ধান্ত নেয়। বাকশাল কায়েমের ফলে দেশ এক চরম চ্যালেঞ্জের মুখোমুখি হয়ে পড়ে। রাজনৈতিক দলগুলোর সবকয়টাই তখন নিষিদ্ধ এবং রাজনৈতিক তৎপরতাকে বলপূর্বক আন্ডারগ্রাউন্ডে ঠেলে দিয়েছিল বাকশাল সরকার। আমরা বিভিন্ন রাজনৈতিক দলের সাথে দেশের নতুন পরিস্থিতি নিয়ে মত বিনিময় করতে লাগলাম। জাতীয় অবস্থার পর্যালোচনা করে সবাই একমত হলাম। একদলীয় নিষ্পেষণের শ্বাসরুদ্ধকর পরিবেশ থেকে জাতিকে মুক্ত করতে হবে অবিলম্বে। পুনঃপ্রতিষ্ঠা করতে হবে গণতান্ত্রিক এবং মানবিক অধিকার। বাকশালের শিকল বাংলার মাটিতে পতিত হবার আগেই উপড়ে ফেলতে হবে। একনায়কত্বের স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জনগণকে মুক্ত করার সাথে সাথে জাতীয় স্বাধীনতা ও সার্বভৌমত্বকে রক্ষা করতে হবে। কিন্তু এই রাজনৈতিক দায়িত্ব পালন করার ন্যায়সঙ্গত অধিকার যাদের, সে সমস্ত দেশপ্রেমিক এবং প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর শক্তি ও সামর্থ্য অত্যন্ত কম। স্বৈরশাসনের স্টিম রোলারের পেছনে তাদের আরও দুর্বল করে ফেলা হচ্ছে দিন দিন। এক্ষেত্রে তাদের পক্ষে সরকার বদল করার কোনো বৈপ্লবিক পদক্ষেপ গ্রহণ করা সম্ভব নয়। কিন্তু হাত গুটিয়ে বসে থাকলে চলবে না। শিকড় গেড়ে বসার আগেই একনায়কত্বের অবসান ঘটাতে হবে। রাজনৈতিক মহল থেকে অনেকেই ইঙ্গিত দিলেন, সেনাবাহিনীর দেশপ্রেমিক অংশ জাতির এই ক্লান্তিলগ্নে অগ্রণীর ভূমিকা নিয়ে এগিয়ে আসতে ইচ্ছুক হলেই সম্ভব হবে এই একনায়কত্ব ও স্বৈরশাসনের অবসান ঘটিয়ে জাতিকে মুক্ত করা। তাদের এ ধরনের ইঙ্গিতেই যৌক্তিকতা অনুধাবন করতে পেরেছিলাম আমরা। যেখানে সাংবিধানিক ও নিয়মতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয়, সেখানে স্বৈরাচারী সরকারকে উৎখাত করার জন্য বৈপ্লবিক পদক্ষেপ অপরিহার্য হয়ে পড়ে। বৈপ্লবিক পদক্ষেপের মাধ্যমেই উৎখাত করতে হয় স্বৈরাচারী সরকার। এর কোনো বিকল্প থাকে না বলেই জনগণ স্বাগত জানায় ওই ধরনের যে কোনো বৈপ্লবিক পদক্ষেপকে। স্বতঃস্ফূর্ত জনসমর্থনের পরিপ্রেক্ষিতে বিপ্লব অর্জন করে তার নৈতিক ও আইনগত বৈধতা। খন্দকার মোস্তাক আওয়ামী লীগের গণতন্ত্রীমনা নেতৃবৃন্দের তরফ থেকে একই প্রকার মনোভাব প্রকাশ করে বলেছিলেন যে, জাতির বৃহত্তর স্বার্থে যে কোনো বৈপ্লবিক উদ্যোগকে অভিনন্দন জানিয়ে সর্বতোভাবে সক্রিয় সহযোগিতা করতে প্রস্তুত রয়েছেন তিনি এবং আরও অনেকেই। মোস্তাক সাহেবের এ ধরনের উক্তির পেছনে আওয়ামী লীগের একটা বড় অংশের সমর্থন ছিল। ইস্তফা দেবার পর জেনারেল ওসমানীর সাথে দেখা করতে গেলে বাকশাল সংক্রান্ত বিষয়ে আলাপের সময় তিনি মন্তব্য করেছিলেন, মুজিব খানকে সরাতে হবে, কিন্তু বিড়ালের গলায় ঘণ্টা বাঁধবে কে? এদিকে বাকশালী একনায়কত্ব স্থাপন করেও শেখ মুজিব তার ক্ষমতা সম্পর্কে নিশ্চিত হতে পারছিলেন না। সিদ্ধান্ত হলো তাকে আজীবন রাষ্ট্রপতি হিসেবে ঘোষণা দেবে বাকশাল। 15ই আগস্ট 1975 ঢাকা ইউনিভার্সিটিতে এক সমাবেশে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়ার কথা প্রচার করা হয়। উল্লেখ্য, চতুর্থ সংশোধনীর মাধ্যমে তাকে 5 বছরের জন্য প্রেসিডেন্ট নিযুক্ত করা হয়েছিল। সেটাতে শেখ মুজিব সন্তুষ্ট হতে পারেননি বলেই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল তাকে আজীবন রাষ্ট্রপতি বানাবার। আরও খবর পাওয়া গেল, সমস্ত বাংলাদেশের বিভিন্ন পেশায় নিয়োজিত এবং বিভিন্ন শ্রেণীর জনগণের মাঝ থেকে বিভিন্ন গোয়েন্দা সংস্থার সহায়তায় সরকার বিরোধী মনোভাবাপন্ন 2 লক্ষ লোকের একটি তালিকা প্রস্তুত করা হয়েছে। জেলা গভর্নর ও তাদের অধীনস্থ রক্ষী বাহিনীর সাহায্যে ওই তালিকাভুক্ত লোকদের মেরে ফেলা হবে। এই নীলনকশা বাস্তবায়িত করে শেখ মুজিব চেয়েছিলেন বাংলাদেশের জনগণের প্রতিবাদী কণ্ঠকে আগামী কয়েক দশকের জন্য স্তব্ধ করে দিতে।
এভাবে রাজনৈতিক বিপক্ষ শক্তিকে সমূল্যে উৎপাটন করার এক হিংচক্রান্ত করা হয়েছিল স্বাধীন বাংলাদেশেই। খন্দকার মোস্তাক আহমেদ সম্পর্কে সেনা পরিষদের মূল্যায়ন। খন্দকার মোস্তাক আহমেদ ছিলেন রাজনৈতিক বিচক্ষণতার অধিকারী। বর্ষিয়ান এই রাজনীতিবিদ যুদ্ধকালীন অবস্থাতেই আমাদের নজরে পড়েন। রুশ ভারত আধিপত্যবাদের ঘোর বিরোধী ছিলেন তিনি। আমরা খন্দকার মোস্তাককে ৭১-এর সংগ্রামকাল থেকে দেখে আসছি। তিনি ছিলেন ঘোর রুশ ভারত বিরোধী। ধর্মপ্রাণ প্রবীণ নেতা খন্দকার মোস্তাক ছিলেন নীতির প্রশ্নে আপোষহীন। একজন সাচ্চা গণতান্ত্রিক এবং উদারপন্থী রাজনীতিবিদ হিসেবে তিনি দেশে বিদেশে পরিচিত ছিলেন। আলাপ প্রসঙ্গে আওয়ামী লীগের অনেকেই খন্দকার মোস্তাকের ধূরতার বুদ্ধিমত্তা, রাজনৈতিক প্রজ্ঞা ও বিচক্ষণতার প্রশংসা করে অভিমত পর্যন্ত ব্যক্ত করেছেন যে নেতৃত্বের যোগ্যতার বিচারে খন্দকার মোস্তাকের স্থান শেখ মুজিবুর রহমানেরও ওপরে। তাদের এই ধরনের মনোভাব থেকে আমরা বুঝতে পেরেছিলাম খন্দকার মোস্তাকের নেতৃত্বে সরকার গঠন করা হলে তারা অতি সহজেই তার নেতৃত্ব মেনে নিয়ে বিপ্লবের পক্ষে স্বতঃস্ফূর্ত সমর্থন জানাবেন। ফলে আওয়ামী বাকশালীদের বৃহৎ অংশকে শুধু যে নিউট্রালাইজ করাই সম্ভব হবে তা নয়, এতে করে বাকশালী যোগসাজশে ভারতীয় সামরিক হস্তক্ষেপের সম্ভাবনাও অনেকাংশে কমে যাবে। আওয়ামী বাকশালী নেতাদের সমর্থন পেলে রক্ষী বাহিনীকে নিয়ন্ত্রণ করার কাজটিও সহজ হয়ে যেতে পারে। তার আত্মবিশ্বাস ছিল প্রচণ্ড। তিনি যে একজন রাজনীতিবিদ হিসেবে বিচক্ষণ ও তীক্ষ্ণবুদ্ধির অধিকারী ছিলেন তা নয়, তার পাণ্ডিত্যের গণ্ডিও ছিল বিস্তৃত। রসিক এবং মিতভাষী জনাব মোস্তাকের উপস্থিত বুদ্ধি ছিল চমকপ্রদ। নীতি ও নিখাদ দেশপ্রেমের পরিচয় দিয়েছিলেন জনাব মোস্তাক সেচ ও পানিসম্পদ মন্ত্রী হিসেবে। ভারতীয় পক্ষের সব চাপকে উপেক্ষা করে তিনি বাংলাদেশের স্বার্থের ব্যাপারে কোনো ছাড় না দিয়ে অটল থাকেন। ফলে তাকে খেসারত হিসেবে মন্ত্রিত্ব হারাতে হয়। শেখ মুজিব তাকে ওই মন্ত্রণালয় থেকে সরিয়ে দেয়। এছাড়া পশ্চিমা বিশ্বের গণতান্ত্রিক দেশগুলো এবং মধ্যপ্রাচ্যের ইসলামিক রাষ্ট্রসমূহের ক্ষমতাবলয়ে একজন ধর্মপ্রাণ উদারপন্থী গণতন্ত্রীমনা রাজনীতিবিদ হিসেবে খন্দকার মোস্তাকের একটা ইতিবাচক গ্রহণযোগ্যতাও ছিল। এ সমস্ত দেশের প্রভাবশালী নেতৃবৃন্দের অনেকের সাথেই তিনি ব্যক্তিগত পর্যায়ে সম্পর্ক গড়ে তুলেছিলেন। এ অবস্থায় খন্দকার মোস্তাক আহমেদকে সরকারের রাষ্ট্রপতি বানালে পশ্চিমা গণতান্ত্রিক রাষ্ট্রসমূহ এবং মুসলিম বিশ্বের দেশগুলোর স্বীকৃতি ও সমর্থন আমরা সহজেই পেতে পারব। তাছাড়া রাজনৈতিক নেতৃত্বের অধীনে বেসামরিক সরকার গঠন করলে আমরা দেশে বিদেশে এটাও প্রমাণ করতে পারব যে বাংলাদেশের বৈপ্লবিক অভ্যুত্থান ঘটেছে দেশপ্রেমিক সেনাবাহিনীর নেতৃত্বে। স্বৈরশাসন ও রুশ ভারতের নাগপাশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করার জন্য গণতন্ত্র ও মানবাধিকার পুনঃপ্রতিষ্ঠার লক্ষ্যে বিস্তারিত বিশ্লেষণের পরই খন্দকার মোস্তাক আহমেদকে অস্থায়ী রাষ্ট্রপতি হিসেবে গ্রহণ করার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈপ্লবিক অভ্যুত্থানের পরিকল্পনা। সেনা পরিষদকে অনেক জটিল বিষয়ে চিন্তাভাবনা করতে হয়েছিল। বিপ্লবের পরিপ্রেক্ষিতে যে সমস্ত সমস্যা দেখা দিতে পারে সে সমস্ত সমস্যাবলীর সমাধান সম্পর্কেও ভেবে দেখতে হয়েছিল নেতৃবৃন্দকে। বিভিন্ন সূত্র থেকে সংগ্রহীত তথ্যবলী ও খবরাখবরের ভিত্তিতেই সব সিদ্ধান্ত গ্রহণ করা হয়। সর্বপ্রথম ঠিক করতে হয়েছিল কবে বিপ্লব ঘটানো হবে, কী পরিসরে সংগঠিত করা হবে বিপ্লব। খবর ছিল 15ই আগস্ট ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানে মন্ত্রিপরিষদ এবং কেন্দ্রীয় নেতারা ছাড়াও জাতীয় পর্যায়ের প্রায় সব বাকশালী নেতারাই উপস্থিত থাকবেন। নবনিযুক্ত জেলা গভর্নররা এবং জেলা পর্যায়ের নেতারা ইতিমধ্যেই ঢাকা শহরে এবং শেরেবাংলা নগরে এমপি হোস্টেলে ভিড় জমিয়েছেন। নিরাপত্তার দায়িত্বে থাকবে পুলিশ এবং স্পেশাল স্কোয়াড। নেতাদের ব্যক্তিগত বিভিন্ন বাহিনীর সদস্য ছাড়াও শেখ মনি ও শেখ কামালের নেতৃত্বে ছাত্রলীগ ও যুবলীগের অস্ত্রধারীরাও থাকবে অনুষ্ঠানে। জাতীয় রক্ষী বাহিনীকে ভার্সিটি এলাকায় টহল দেওয়ার জন্য মোতায়েন করা হবে।
জাতীয় রক্ষী বাহিনীর ডাইরেক্টর ব্রিগেডিয়ার নুরুজ্জামান এবং ডেপুটি ডাইরেক্টর কর্নেল সাবিবুদ্দিন দুজনেই ঘটনাক্রমে সেদিন দেশের বাইরে অবস্থান করলেন। ওই দিনটি ভারতের স্বাধীনতা দিবস বিধায় রাষ্ট্রীয় পর্যায়ে আনন্দ উৎসব নিয়ে ব্যস্ত থাকবে ভারত সরকার। 14-15 তারিখের রাত ঢাকা ব্রিগেডের নাইট ট্রেনিংয়ের জন্য নির্ধারিত। 12ই আগস্ট এক বৈঠকে কতগুলো গুরুত্বপূর্ণ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। বিপ্লব সংগঠিত হবে 15ই আগস্ট সুবেহে সাদেকে। যেহেতু বাকশালী নেতাদের প্রায় সবাই সেদিন ঢাকায় অবস্থান করবেন, সেই পরিপ্রেক্ষিতে শুধুমাত্র ঢাকাতে অপারেশন চালিয়ে বিপ্লবকে সফল করে তোলা সম্ভব হবে। সীমিত পরিসরে বিপ্লব ঘটালে বিপ্লবের সফলতার জন্য অতি প্রয়োজনীয় 3টি উপকরণ যথা ক ন্যূনতম শক্তির প্রয়োগ, খ গতিশীলতা, গ গোপনীয়তা অতি সহজেই হাসিল করা যাবে। টার্গেট হিসাবে নির্ধারণ করা হয় রাষ্ট্রপতি শেখ ফজলুল হক মনি, মনসুর আলী, সৈয়দ নজরুল ইসলাম, কামরুজ্জামান, শেরনিয়াবাদ, সৈয়দ হোসেন, তাজউদ্দিন আহমেদ, তোফায়েল আহমেদ, আব্দুল রাজ্জাক এদের বন্দী করার সিদ্ধান্ত নেওয়া হয়। রেডিও বাংলাদেশ, বাংলাদেশ টিভি, ওয়্যারলেস সেন্টার, টিএনটি, জাতীয় রক্ষী বাহিনীর সদর দপ্তর, রক্ষী বাহিনীর সাভারের মূল ক্যাম্প, সংসদ সদস্যের হোস্টেল, এয়ারপোর্ট, সাভার ট্রান্সমিশন রিলে সেন্টার প্রভৃতি স্থানগুলো নিয়ন্ত্রণে নেয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। সীমিত পরিসরে ন্যূনতম শক্তি প্রয়োগ করে ঝটিকা অভিযান পরিচালনা করা হবে নির্ধারিত টার্গেটগুলোর ওপর। একই সাথে দেশের অন্যান্য সেনানিবাসের ইউনিটগুলোর সেনা পরিষদগুলোকে সতর্ক অবস্থায় রাখা হবে সার্বক্ষণিক যোগাযোগের মাধ্যমে, যাতে করে প্রয়োজনে যে কোনো প্রতিবন্ধকতা কিংবা সীমান্তের ওপার থেকে কোনো প্রকার সামরিক হুমকির যথাযথভাবে মোকাবেলা করা যায় জনগণের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। কেন্দ্রীয় কমিটি 71 থেকে 75 সাল অবধি দেশের সার্বিক রাজনৈতিক পরিস্থিতির মূল্যায়ন এবং বিপ্লব সম্পর্কে একটি দলিল তৈরি করে সেনা পরিষদের সব ইউনিটে বিতরণ করে। দলিলের সারবস্তু ছিল নিম্নরূপ: রুশ সামাজিক সম্প্রসারণবাদ এবং ভারতীয় সম্প্রসারণবাদ 1971-এর স্বাধীনতা সংগ্রামের সুযোগে প্রতিক্রিয়াশীল আপোষকামী শ্রেণীর প্রতিভূ রাজনৈতিক দল আওয়ামী লীগের যোগসাজশে বাংলাদেশকে তাদের একটি তাবেদার রাষ্ট্রে পরিণত করেছে। শেখ মুজিবুর রহমান এবং আওয়ামী লীগের প্রতারণা ও ঘৃণ্য বিশ্বাসঘাতকতায় বাংলাদেশের স্বাধীনতা হয়ে উঠেছে অর্থহীন। স্বাধিকার ও আত্মনিয়ন্ত্রণের চেতনায় উদ্বুদ্ধ জাতির সংগ্রাম নিক্ষিপ্ত হয়েছে ব্যর্থতার অন্ধগলিতে। 1971 সালের ডিসেম্বরে বাংলাদেশ ভৌগোলিক স্বাধীনতা লাভ করে বটে, কিন্তু জাতীয় মুক্তির পথ সুকৌশলে বন্ধ করে দেয় আওয়ামী লীগ সরকার ও তার বিদেশি প্রভুরা। স্বাধীনতা উত্তরকালে স্বৈরাচারী মুজিব সরকারের শাসনামলে 4 বছর বাংলাদেশের ইতিহাসে এক চরম বিভীষিকাময় কাল। সামাজিক সাম্রাজ্যবাদী শোষণ, সম্প্রসারণবাদী নীলনকশা এবং ক্ষমতাসীন শাসন গোষ্ঠীর ফ্যাসিবাদী স্বৈরতন্ত্র, অবিচার, অত্যাচার এবং অবাধ দুর্নীতি জাতীয় জীবনকে করে তুলেছে দুর্বিষহ। জাতীয় সম্পদের অবাধ লুণ্ঠনের ফলে দেশের অর্থনীতি হয়ে পড়েছে সম্পূর্ণ বিপর্যয় এবং দেশ আজ পৌঁছে গেছে চূড়ান্ত ধ্বংসের শেষ প্রান্তে। জাতীয় রাজনীতিতে দেখা গিয়েছে চরম নৈরাজ্য ও স্থিতিহীনতা। এই শ্বাসরুদ্ধকর পরিস্থিতি থেকে জাতিকে মুক্ত করার দায়িত্ব স্বভাবতই বর্তায় প্রগতিশীল ও গণতান্ত্রিক জাতীয়তাবাদী রাজনৈতিক সংগঠনগুলোর ওপর। কিন্তু আওয়ামী বাকশালী শ্বেত সন্ত্রাস এবং সুপরিকল্পিত চক্রান্তের মুখে সাংবিধানিকভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ায় মুজিব সরকারকে উৎখাত করা তাদের পক্ষে আজ অসম্ভব হয়ে পড়েছে। সরকারি নির্যাতন ছাড়াও রাজনৈতিক দলগুলোর অপারগতার মূল কারণ হল তাদের ঐনক্য, তাত্ত্বিক জ্ঞানের দেউলিয়াপনা, সাংগঠনিক দুর্বলতা, নেতৃত্বের কোণ্ডল এবং নেতাদের স্বার্থপর আত্মাকেন্দ্রিকতা। দেশ ও জাতি আজ এক চরম সংকটে নিমজ্জিত।
স্বৈরাশাসনের নাগপাশ থেকে হতাশাগ্রস্ত জাতিকে মুক্ত করা আজ প্রতিটি দেশপ্রেমিকের নৈতিক দায়িত্ব। বর্তমান অবস্থার পটভূমিতে সশস্ত্র বিপ্লব ছাড়া অন্য কোনো উপায়ে স্বৈরাচারী একনায়কত্বের অবসান ঘটানো সম্ভব নয় বলেই এ গুরুদায়িত্ব সম্পন্ন করার অভিপ্রায়ে একটি জনপ্রিয় বৈপ্লবিক অভ্যুত্থান ঘটাবার সিদ্ধান্তে উপনীত হয়েছে সেনা পরিষদ। বিপ্লবের উদ্দেশ্য রাষ্ট্রক্ষমতা দখল করে জনগণের ওপর সামরিক শাসনের বোঝা চাপিয়ে দেয়া নয়। তৃতীয় বিশ্বের বিভিন্ন দেশে রাজনৈতিক নেতৃবৃন্দের অক্ষমতা ও অযোগ্যতার সুযোগ গ্রহণ করে সামরিক শাসন কায়েম করা হয়েছে, কিন্তু এভাবে সামরিক বাহিনীকে সরাসরিভাবে জাতীয় রাজনীতিতে জড়ানোর পরিণামে সে সমস্ত দেশে উচ্চাভিলাষী সামরিক শাসকবৃন্দের গোষ্ঠীস্বার্থই চরিতার্থ হয়েছে। জাতীয় দেশের কোনো কল্যাণ হয়নি। কোনো বিশেষ গোষ্ঠীর স্বার্থ হাসিল করা আমাদের বিপ্লবের উদ্দেশ্য নয়। এই বিপ্লবের চরিত্র হবে অন্যান্য দেশে সাধারণভাবে সংগঠিত যে কোনো কুদত্তা থেকে সম্পূর্ণ ভিন্ন প্রকৃতির। সেনা পরিষদ দেশবাসী এবং সারা বিশ্বে প্রমাণ করবে বাংলাদেশের সেনাবাহিনীর বৃহৎ অংশ দেশপ্রেমিক, ক্ষমতালিপ্সু, সুযোগ সন্ধানী নয়। অবস্থার সুযোগ নিয়ে জনগণের রক্ষক হয়ে ভক্ষক বনে যাবার অভিপ্রায় তাদের নেই। দেশ ও জনগণের স্বার্থ রক্ষায় নির্ভীক, নিবেদিতপ্রাণ সৈনিক তারা। জনগণের মৌলিক অধিকার এবং গণতান্ত্রিক অধিকার পূর্ণ প্রতিষ্ঠা করার জন্যই বিপ্লব। স্বৈরশাসনের অবসান ঘটানো হবে যাতে করে সুষ্ঠু জাতীয়তাবাদী রাজনীতির বিকাশ ঘটাবার জন্য দেশপ্রেমিক ও জাতীয়তাবাদী রাজনৈতিক নেতৃবৃন্দ ও কর্মীরা সংগঠিত হতে পারেন গণতান্ত্রিক রাজনীতির ধারাবাহিকতায়। জাতীয়তাবাদী রাজনীতিকে এগিয়ে নেবার দায়িত্ব হবে দেশপ্রেমিক রাজনীতিবিদ ও রাজনৈতিক দলসমূহের। রাষ্ট্র পরিচালনার দায়িত্ব হবে জনগণের দ্বারা নির্বাচিত সরকারের। সেনাবাহিনী দেশ ও জাতীয় স্বার্থের অতন্ত্র প্রহরী হয়ে নির্বাচিত সরকারের অধীনে সহায়ক শক্তি হিসাবে কাজ করে যাবে আন্তরিক নিষ্ঠার সাথে। প্রমাণ করা হবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা নিঃস্বার্থ দেশপ্রেমিক। জাতীয় স্বার্থই তাদের কাছে মুখ্য, ব্যক্তি কিংবা গোষ্ঠী স্বার্থ নয়। অনন্য এই বিপ্লব নিখাদ দেশপ্রেমিকের একটি উজ্জ্বল দৃষ্টান্তমূলক মাইল ফলক হিসাবে স্থাপিত হবে বাংলাদেশের ইতিহাসে। আসন্ন বিপ্লবের লক্ষ্য ও উদ্দেশ্য বলি। ১. রুশ ভারতের নাগপাশ থেকে দেশ ও জাতিকে মুক্ত করা। ২. মানবাধিকার ও গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা করা। ৩. দ্বিতীয় বিপ্লবের নামে বাকশাল ও মুজিব সরকারের প্রতারণামূলক কার্যক্রমের প্রকৃত উদ্দেশ্য জনগণের সামনে তুলে ধরা। ৪. কৌশলগত কারণে স্বল্প সময়ের জন্য সংসদকে বলবৎ রেখে সাংবিধানিকভাবে একটি দেশপ্রেমিক সর্বদলীয় অস্থায়ী নির্দলীয় সরকার গঠন করা। সর্বদলীয় অস্থায়ী নির্দলীয় সরকারের দায়িত্ব। ১. বাকশাল প্রণোদিত শাসনতন্ত্রের চতুর্থ সংশোধনী, সংবাদপত্র ও প্রকাশনা আইন, রক্ষী বাহিনী আইন, আন্তর্জাতিক শ্রমিক আইনের পরিপন্থী শ্রমিক আইন ও অন্যান্য কালাকানুন বাতিল করা। ২. রাজনীতি ও রাজনৈতিক দলগুলোর ওপর আরোপিত নিষেধাজ্ঞা উঠিয়ে নিয়ে দেশে অবিলম্বে প্রকাশ্য রাজনীতি ও গণতন্ত্রের পূর্ণ প্রতিষ্ঠা করা। ৩. সকল রাজবন্দীদের বিনা শর্তে মুক্তি দেয়া। ৪. সাধারণ নির্বাচনের দিন ধার্য করে নিরপেক্ষ নির্বাচনের সকল প্রস্তুতি গ্রহণ করা। ৫. জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যে কোনো হুমকির মোকাবেলা করার জন্য জাতীয় নিরাপত্তা পরিষদ গঠন করা এবং জরুরি ভিত্তিতে প্রাপ্তবয়স্ক সক্ষম ছেলেমেয়েদের সামরিক বাহিনীর সহযোগিতায় সামরিক প্রশিক্ষণ দিয়ে জাতীয় নিরাপত্তা বাহিনীর অবকাঠামো গড়ে তোলা। ৬.
সমাজতন্ত্রের নামে বিদেশি নিয়ন্ত্রণ, স্বেচ্ছাচারী একনায়কত্ব ও সরকারি সহযোগিতায় জাতীয় সম্পদ লুণ্ঠন, কালোবাজারি, মুনাফাখোরি, চোরাচালান ও অবাধ দুর্নীতির ফলে জাতীয় অর্থনীতিতে যে অরাজকতার সৃষ্টি হয়েছে তার সমাপ্তি ঘটিয়ে বিপর্যস্ত দেউলিয়া অর্থনীতির পুনর্নিবাসের লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা। ৭. জাতীয় জীবনে শান্তি ও শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য বিচার বিভাগের পূর্ণ স্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠা করে দেশে আইনের শাসন প্রবর্তন করা। ৮. প্রশাসন কাঠামোকে দুর্নীতিমুক্ত করা। ৯. রাষ্ট্রীয় নীতিসমূহে বাংলাদেশি সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের জীবনাদর্শের প্রতিফলন নিশ্চিত করার সাথে সাথে সংখ্যালঘু নাগরিকদের ধর্মীয় ও সাংস্কৃতিক স্বাধীনতা সুনিশ্চিত করা। ১০. ২৫ বছরের মৈত্রী চুক্তি বাতিল করা। উল্লেখিত কর্মসূচি বাস্তবায়ন করার লক্ষ্যেই সংগঠিত করা হবে বৈপ্লবিক অভ্যুত্থান। ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত পরিকল্পনা ও নির্দেশনাবলী যথাক্রমে নির্ধারিত পদ্ধতিতে কেন্দ্রীয় কমিটির তরফ থেকে জানানো হবে। বন্ধুরা, আজকের পর্ব এখানেই শেষ করছি। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। আপনি যদি আপনার পছন্দের বইটির এরকম অডিও সিরিজ শুনতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে এই ভিডিওর কমেন্ট বক্সে আপনার পছন্দের বইটির নাম লিখে যাবেন। আপনাদের দেয়া এই নামগুলো নিয়ে একটি পোল পোস্ট করা হবে এবং সেখান থেকে নির্বাচিত করা হবে কোন বইটির ভিডিও আগে আসবে। তাই অবশ্যই এখানে পার্টিসিপেট করবেন, কারণ আপনার পছন্দের বইটি হতে পারে আমাদের পরবর্তী একটি সিরিজ। চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং নোটিফিকেশন বেল আইকনটি চেপে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলো সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিবেন এবং ভিডিওটি শেয়ার করে ছড়িয়ে দিন আপনার বন্ধু এবং পরিবারের কাছে। এই ইতিহাসগুলো সবারই জানা প্রয়োজন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ ইতিহাস। ধন্যবাদ এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য। ফিরে আসব পরবর্তী পর্বে ইনশাআল্লাহ। আজকের মতো আল্লাহ হাফেজ।